গুড মর্নিং। সো অলরেডি সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেল। তো আজকে আবার 5-6 মাস পরে আবার ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। তো এখনও পর্যন্ত ডিসাইড হয়নি কোথায় যাব। তো আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। সো অলরেডি ব্যাগ প্যাকিং হয়ে গেছে, বাবাই অলমোস্ট রেডি, জুতো পরছে। তো সব কিছুই অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার বেরোবো। মোটামুটি প্ল্যান করেছিলাম যে 4:30 পৌনে 5টায় বেরোবো, বাট অনেকটা লেট হয়ে গেছে রাতে গোছাতে গোছাতে। তো এখন অলমোস্ট 6টা বেজে গেছে। তো বেরিয়ে এবার ব্যাগ ট্যাগ প্যাকিং করে গাড়ি টাড়ি রেডি করে বেরোতে বেরোতে মোটামুটি আশা করছি 6:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো। তো দেখা যাক কত দূর যেতে পারি। একবারে প্ল্যান আছে এখান থেকে টানা কৃষ্ণনগর পর্যন্ত যাব। তো তারপরে রাস্তায় দেখা হচ্ছে, ঠিক আছে? তো আশা করি জার্নিটা ভালো হবে, এটাই আশা করি। তো ভগবানের নাম করে বেরিয়ে পড়ি। সো গুড মর্নিং। স্টার্ট করছি বাড়ি থেকে এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। ঠিক আছে জোজো, সাবধানে থেকো, ঠিক আছে? আসলাম, হ্যাঁ? ফোন করো। জয় মা কালী, জয় মা দুর্গা। এই কি অবস্থা, সকালবেলায় তাড়া করছে। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো মধ্যমগ্রাম থেকে স্টার্ট করছি। দুটো অ্যাকচুয়ালি রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা রয়েছে, বাট ওখান দিয়ে যাবো না। তার কারণটা হচ্ছে যে জাগুলি হয়ে যাওয়া যায়, বাট জাগুলি হয়ে গেলে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে রাস্তা খুবই খারাপ, ওইদিকে NH-12-এর কাজ চলছে। তো এখান থেকে আমি যাব হচ্ছে কল্যাণী রোড হয়ে। রাস্তার খুব ভালো, একটু ডিস্টেন্সটা বেশি হবে, বাট পৌঁছে যাব তাড়াতাড়ি। তো এটাই হচ্ছে প্ল্যান। আজকের এখান থেকে স্টার্ট করেছি, স্টার্ট করে এখান থেকে চলে যাব সোজা শিলিগুড়ি। তো এখান থেকে প্রথম স্টপ নেওয়ার প্ল্যান আছে সোজা একদম কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করব এবং ওখান থেকে আবার স্টার্ট করব। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে সকাল সকাল বেরিয়ে যাব, কিন্তু সকাল সকাল বেরোতে পারলাম না, লেট হয়ে গেল। কালকে রাতে অনেকটা লেটেই শোয়া হয়েছে। আসলে প্রত্যেকবার এরকমই ঝটিকা সফরই হয় আমাদের। তো এবারও সেম। এর আগের বার গেছিলাম জুন মাসে শিটং। তো সেইবার অলরেডি ডেস্টিনেশন সেট ছিল, বাট এইবার এখনও পর্যন্ত কোনো ডেস্টিনেশন সেট নেই। এখান থেকে আগে শিলিগুড়ি পৌঁছবো এবং ওখানে গিয়ে ডিসাইড করব যে কোথায় যাব। সকাল হয়ে গেছে, এখন বাজে 6:30। 6:30 স্টার্ট করলাম মধ্যমগ্রাম থেকে। গুগল ম্যাপ বলছে এখান থেকে লাগবে 11 ঘন্টা, বাট আমি জানি 11 ঘন্টায় পৌঁছানো যাবে না, কারণ আমি এর আগেও গেছি। তো মোটামুটি যদি 6:30 স্টার্ট করেছি মানে আমি আশা করছি 9টা তো বাজবেই মিনিমাম পৌঁছাতে। এখান থেকে এখন সোজা যাব মুড়াগাছা মোড় থেকে সোজা চলে যাব কৃষ্ণনগর কল্যাণী রোড ধরে। তো মুড়াগাছা থেকে ডান দিকে কল্যাণী রোড নেবো, নিয়ে সোজা চলে যাব কাঁচরাপাড়া হয়ে, কাপা মোড় হয়ে, হরিণঘাটা হয়ে জাগুলি। জয় মা কালী, মধ্যমগ্রাম কালীবাড়ি। মাকে নমস্কার করে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। তো চলে এলাম মুড়াগাছা মোড়। এখান থেকে বাঁদিকে নিয়ে নেবো কল্যাণী রোড, সরি ডান দিকে নিয়ে নেবো। ডান দিকে চলে যাচ্ছে কল্যাণী, আর বাঁদিকে চলে যাচ্ছে দমদম। তো এই রাস্তাটা ভালো, একটু ডিস্টেন্সটা বেশি হয়। যেহেতু আমি মধ্যমগ্রাম থাকি, ওখান থেকে NH-12 সোজা গেলে জাগুলি হয়ে সন্তোষপুর হয়ে গেলে খুবই ভালো হয়, কিন্তু ওইদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ, রাস্তার কাজ চলছে। আশা করছি বছরখানেকের মধ্যে রাস্তাটা ঠিক হয়ে যাবে। এরকম যদি মাখনের মতো রাস্তা হয় তাহলে গাড়ি চালাতেও আরাম, কোনো কষ্টই হয় না।
আগেরবার আমরা যখন শিলং গেছিলাম সেই সময় আমরা রাতের জার্নি ছিল। তো তার আগের বার গেলাম যখন দার্জিলিং, তখন আমরা দিনের বেলায় গেছিলাম দাওয়াই পানি। তবে আমি দেখলাম যে রাতের বেলার থেকে দিনের বেলার জার্নিটা অনেক কমফোর্টেবল। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে রাতে এক তো কিছুই দেখা যায় না, এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে রাতের দিকে মাঝরাতটা যেই কেটে যায় ভোরবেলার দিকে প্রচণ্ড ঘুম ঘুম পায়, তো যেটা ড্রাইভিংয়ের জন্য খুবই রিস্কি। তো আমার মনে হয় যে দিনের বেলা রাইড করাটাই অনেক বেটার। হয়তো শিলিগুড়িতে গিয়ে স্টে করতে হয়, বাট একদিকে সেটা ভালো, তাহলে কারণ শরীরে কিছুটা রেস্ট হয়, রেস্ট করে তারপরে আবার পরের দিন ওখান থেকে পাহাড়ের উদ্দেশ্যে জার্নি করাটাই আমার মনে হয় বেটার। আবার নর্থ বেঙ্গলের উদ্দেশ্যেই যাচ্ছি। অফিস থেকে একটা লম্বা ছুটি পেয়েছি বলা ভুল, অ্যাকচুয়ালি ছুটিটা নিতে হয়েছে, ছুটিটা করাতে হয়েছে, কারণ এই কর্মব্যস্ত জীবনের ফাঁকে মাঝে মাঝে একটুখানি ব্রেকের দরকার হয়। এবং আরও একটা স্পেশাল ব্যাপার আছে যেটা এখন রিভিল করব না, সেটা আগামী দিনে রিভিল করব। তো আমাদের যেটা প্ল্যান আছে, আমরা আবার নর্থ বেঙ্গল থেকে ব্যাক করব হচ্ছে 1 তারিখে। তো তার মাঝখানে একটা স্পেশাল ডে আছে, সেই ডেটা আমরা ওখানে সেলিব্রেট করব পাহাড়ে। বলি আজকের দিনের আনঅফিসিয়াল প্রথম টোল প্লাজা আমাদের জার্নির। দেখাই যাচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট এখনো চালু হয়নি। এখন বারাসাতের পর থেকে জাগুলি সন্তোষপুরটাকে স্কিপ করার জন্য প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এবং খুব ইম্পর্টেন্ট একটা স্টেট হাইওয়ে এটাকে বলা যেতে পারে। ব্লাস্ট আসছে। একটাই সমস্যা এই ধরনের হাইওয়েতে, সেটা হচ্ছে টোটো। তো বাদিকে চলে যাচ্ছে নৈহাটি, আমরা সোজা যাবো কল্যাণীর দিকে। কল্যাণী এখান থেকে 12 কিলোমিটার, আর ডান দিকে চলে যাচ্ছে হাবড়া। হাতে গেছি বলে সেরকম ভাবে ভিউ দেখাতে পারিনি, তো যার জন্য আরো ভিউয়ের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে দিনের বেলা যাওয়া। তো আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল ব্লগার নই, 2 মাস 6 মাস অন্তর অন্তর কোথাও একবার যাই, তো এটা শখ। তো আশা করি আমার মধ্যে এরকম অনেকেই আছে যারা হয়তো প্রফেশনালি ব্লগিং করে না, বাট এরকম ঘুরতে ভালোবাসে বা নর্থ বেঙ্গল প্রেমী আমার মতো, তাদের উদ্দেশ্যেই বলছি, যখন এই ভিডিওটা আপলোড করব, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম চাকা ডায়েরিজ। তো চ্যানেলের নাম আপনি পেয়ে যাবেন আমার ইউটিউবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, তাহলে আরো উৎসাহ পাবো যাতে আগামী দিনে আরো ভালো কিছু এরকম ট্রাভেল ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। সোজা চলে যাচ্ছে কল্যাণী, আমি বাদিক নিয়ে নেবো এখান থেকে কাপামোড় থেকে ডান দিকে চলে যাব হচ্ছে বড় জাগুলির দিকে।
মুহূর্তে চলে এসেছি কাপা মোড় থেকে ডান দিকে। এটা হচ্ছে হরিণঘাটা রোড। এই রোডটাই কানেক্ট করছে সোজা বড়জাগুলি। বড়জাগুলি থেকে আমরা আবার কানেক্ট করবো হচ্ছে NH12। প্রচুর বাম্পার এই রাস্তাটায়। অ্যাকচুয়ালি এটা ডিফেন্স এরিয়া, তো সেই জন্য এখানে কিছুটা রাস্তা প্রচুর এরকম বাম্পার আছে। আর যেহেতু ওয়ান ওয়ে রাস্তা, তো এই মুহূর্তে বাড়ি থেকে অলমোস্ট 43 কিলোমিটার চলে এলাম। 43 কিলোমিটার 43 কিলোমিটার চালিয়ে, ভুল দেখাচ্ছে মনে হচ্ছে, না 43 কিলোমিটারই হবে। 43 কিলোমিটার চালিয়ে চলে এলাম হচ্ছে বড়জাগুলি। কানেক্ট করে গেলাম, কানেক্ট করে যাচ্ছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। এবার এখান থেকে সোজা একদম ডালখোলা পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 12 থাকবে। ওখান থেকে ডালখোলা থেকে ডান দিকে আমরা আবার চলে যাব শিলিগুড়ির দিকে। এরবারও যখন এসছি তখনও এরকমই খারাপ ছিল, এইবারও সেই খারাপ। সার্ভিস রোডটাকে ঠিক করা উচিত। রাস্তা ভালো হলে ডিস্টেন্স কত কমে যায় সেটা বোঝা যায় এই NH12 থেকে। আগে বাই রোড শিলিগুড়ি যেতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। ইন্ডিকেটর দিচ্ছে ডান দিকে, যাচ্ছে বাঁ দিকে, কি অবস্থা! আমাদের টোলের কোনো ব্যাপার নেই, আমরা বাঁ দিক দিয়ে চলে যাব, কিন্তু যেতে পারলে তবে। হ্যাঁ, ফাঁকাই আছে। তো আজকের দিনের আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজা। চেষ্টা করবো যতটা টাকা যাওয়া যায়, কারণ বেরোতে অলরেডি লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর প্ল্যান ছিল সকাল 4টে থেকে 4:30-র মধ্যে, সেখানে আমরা বাড়ি থেকেই বেরোলাম প্রায় অলমোস্ট 6:30। ওই মুহূর্তে চলে এসেছি রানাঘাট। বাড়ি থেকে অলমোস্ট 68 কিলোমিটার ক্রস করে চলে এসেছি রানাঘাট। রানাঘাট ফ্লাইওভার, যেটা রানাঘাট সিটিটাকে বাইপাস করে দিচ্ছে। আগে এই জায়গাটাই পার করতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। তবে রাস্তাটা কিছু কিছু জায়গায় একটু খারাপ হয়েছে, আসলে বর্ষা গেছে তো বর্ষার পরে হয়তো এখনো কাজ হয়নি সেইভাবে। বর্ষাতে রাস্তাটা খারাপ হয়ে যায়। এই রাস্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জল। কিন্তু যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, মেনটেনটা সেইভাবে করা উচিত। কিছু কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক হয়েছে, বাট ওভারঅল কন্ডিশন ঠিকই আছে এখনো পর্যন্ত। জানি না আগে রাস্তা কেমন হবে, কারণ আগের বার যখন এসেছিলাম কৃষ্ণনগরের পর থেকে বহরমপুরের আগে দু একটা জায়গাতে সিঙ্গেল লেন ছিল, তখন সেই সময় ডবল লেনের কাজ চলছে। কৃষ্ণনগর এখান থেকে আর 30 কিলোমিটার।
এখনো পর্যন্ত ভাবছেন যে বাইক নিয়ে নর্থ বেঙ্গল যাবেন, এখনো ভেবে যাচ্ছেন, তাদেরকে বলবো আর ভাববেন না। এত সুন্দর রাস্তা কিন্তু পাওয়া যাবে না। এবং এই যে ড্রাইভ করে যাওয়া, বিশেষ করে বাইক চালিয়ে, তার মজাটাই আলাদা। শীতকালের এটাই একটা সুবিধা বা আরাম, কোনো শরীরে কোনো ক্লান্তি হয় না। এটাই যদি গরমকাল হতো খুবই কষ্ট হয়। রাতের দিকে একটা দুটোই সমস্যা, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে শিলিগুড়িগামী, কলকাতা থেকে শিলিগুড়িগামী যে বাস সার্ভিসগুলো আছে সেগুলো এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো ওরা একটু রাশ ড্রাইভিং করে। আর বিশেষ করে যে ছোট গাড়ি, মানে ছোট 4 হুইলারগুলো যারা আছে তারা রাশ ড্রাইভিং করে। বাট এই যে লরি যারা আছে, লরিগুলো যে চলে, বড় বড় লরি 16 চাকা 18 চাকা, তারা কিন্তু তাদের সিস্টেম মেনটেন করে, লেন মেনটেন করেই যায়। তো তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা বড় সমস্যা হচ্ছে এই টোটো। এইটাকে যে কেন বন্ধ করে না হাইওয়ে থেকে, আমি এটাই বুঝে পাই না, যে হাইওয়েতেও কেন টোটো চলবে। বাড়ি থেকে 103 কিলোমিটার ড্রাইভ করে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানেই সকালের ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট এবং চা। বাইকটাকে ওইদিকে লাগাই। অলমোস্ট 8 ঘন্টা আমরা সময় কাটালাম এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে। এবার আমরা আবার চললাম শিলিগুড়ির পথে। তো এখানে আমরা কৃষ্ণনগর থেকে জাস্ট বেরোলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে। এখানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আবার। এখন বাজে 9টা 10। নিচে দিয়ে নদী চলে গেছে, এটাই যতদূর সম্ভব এটা নবদ্বীপের যে নদীটা আছে সেই নদীটাই কানেক্ট করছে এটা। বাদিকে চলে যাচ্ছে মায়াপুর, সোজা আমরা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। মায়াপুর একবার এসছি, একবার না 2বার এসছি আমরা, বহুদিন আগে। দেখি এরপরে একদিন একটা ছোট্ট উইকেন্ডও লাগে না অ্যাকচুয়ালি, এটা উইকডেজে, মানে সানডেতেই একদিন এসে ঘুরে চলে যাওয়া যায়। এরপরে কোনো একটা দিন প্ল্যান করবো যে মায়াপুর। চলুন আমার সাথে আপনারা রাস্তার সৌন্দর্যটাকে উপভোগ করুন, সঙ্গে আমিও উপভোগ করুন। এই মুহূর্তে আমরা চলেছি বহরমপুরের উদ্দেশ্যে। ওয়েদারটা খুবই সুন্দর, রোদ্দুর উঠেছে, বাট ওয়েদারটা ক্লিয়ার নয়, যেটা বোঝা যাচ্ছে একটু ফগি হয়ে আছে ওয়েদারটা। আশা করি বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি NH-12-এ। আমরা বেসুরানগরী পার করে, আজকের দিনের সেকেন্ড রূপনাথা পার করে আমরা এই মুহূর্তে চলেছি টুয়ার্ডস বহরমপুরের উদ্দেশ্যে। রাস্তা খুব ভালো আছে, সেরকম ভাবে কোথাও কোনো ট্রাভেল পাইনি, সেরকম এখনো পর্যন্ত ডাইভারশনও খুব একটা নেই। এরকম ভাবে জার্নিটা হবে। সত্যি নর্থ বেঙ্গল যাওয়ার একটা ফিলিংসটাই আলাদা। এই যে হয়তো জার্নিটা অনেকটাই, 600 কিলোমিটার যেতে হয়, কিন্তু এই জার্নিটার মধ্যেও একটা আনন্দ আছে। এই জার্নিটাও কিন্তু একটা মানে ট্রাভেল বা ট্যুর বলা যেতে পারে। আমরা অনেকেই ঘুরতে ভালোবাসি, ঘুরতে যেতে ভালোবাসি, এবং মাঝে মাঝে ঘোরা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই প্রয়োজন। এই কর্মব্যস্ত জীবনের মাঝখানে একটা ব্রেক তো অবশ্যই লাগে। কি বিশেষ করে যারা
প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের ক্ষেত্রে ছুটি ছাটার অবকাশটা খুবই কম হয়। সেই ক্ষেত্রে অফিস থেকে একটা ছুটি ম্যানেজ করে 5-7 দিনের যদি এরকম একটা ছোট্ট ট্যুর করা যায় তাহলে মুক্ত হয় না বলুন। আর আমাদের কাছে 4-5 দিন 6 দিনের ট্যুর মানে কিন্তু সেটা প্রথমেই আমাদের যেটা মাথায় আসে দ্যাট ইজ নর্থ বেঙ্গল। পাহাড় পাহাড় হচ্ছে এমন একটা জিনিস যেখানে গেলে পরে আপনার সমস্ত ক্লান্তি, দুঃখ, যন্ত্রণা, বেদনা সমস্ত কিছু এক জিনিসের মধ্যে হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। শুধু আমি না, আমি জানি এরকম প্রচুর মানুষ আছেন যারা পাহাড় ঘুরতে খুব ভালোবাসেন। সুযোগ পেলেই 1-2 দিনের জন্য পাহাড়ে চলে যান। অনেকে আছেন যারা হয়তো ট্রেনে বা 4 হুইলারে ট্রাভেল করেন, বাট আমার কিন্তু আমি বহুবার ট্রেনে গেছি নর্থ বেঙ্গল, সিকিম, দার্জিলিং বহুবার আমরা ট্রেনে করে ট্রাভেল করেছি। বাট এটা আমাদের 3 নম্বর জার্নি টুয়ার্ডস নর্থ বেঙ্গল ইন 2 হুইলার। এবং অ্যাজ অফ নাও যতগুলো জার্নি আমি করেছি প্রত্যেকটা জার্নি কিন্তু খুব সুন্দর ছিল এবং আশা করি এই জার্নিটাও খুব সুন্দর হতে চলেছে। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার সাথে সাথে। আপনারা এই যে রাস্তার সৌন্দর্য এটাকে উপভোগ করুন। এবং যারা এখনো পর্যন্ত নর্থ বেঙ্গল আসেননি, যারা নর্থ বেঙ্গল কীভাবে পৌঁছতে পারেন বা রাস্তার কন্ডিশন কেমন, কোন দিক থেকে গেলে সুবিধা হয়, তো এই সমস্ত ইনফরমেশন আপনারা এই ভিডিওটা থেকে পেয়ে যাবেন। তো যারা কলকাতার থেকে আসছেন তাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে NH-12। এর থেকে ভালো রাস্তা আর কিছু নেই। একদম সোজা এয়ারপোর্ট থেকে আপনি ডানকোনা পৌঁছে যেতে পারেন অ্যাট এ স্ট্রেচ, একদম স্ট্রেট ওয়েতে, কোনো ডান দিক বা দিক যেতে হবে না। একদম সোজা এয়ারপোর্ট থেকে আপনি ডানকোনা পৌঁছে যাবেন একদম সেম রাস্তা ধরে। এবং ডানকোনা থেকে ডান দিকে আপনি চলে গেলেন শিলিগুড়ির উদ্দেশ্যে। তো যারা এখনো পর্যন্ত বাইক নিয়ে আসবেন ভাবছেন, কিন্তু করছেন যে পৌঁছতে পারবো কিনা, এতটা রাস্তা যেতে পারবো কিনা, তাদের জন্য বলি যে রাস্তা এত সুন্দর যে আপনাদের কোনো ক্লান্তি ফিল হবে না। সুন্দরভাবে আপনারা এই রাস্তাটাকে এনজয় করতে করতে নর্থ বেঙ্গল বা আপনার পছন্দের পাহাড় জায়গা আছে নর্থ বেঙ্গলে ঘোরার মতো। দার্জিলিং আছে, সিকিম আছে, কার্শিয়াং আছে, কালিম্পং আছে। তো যেদিকেই যেতে চান না কেন আপনাকে শিলিগুড়ি পৌঁছতেই হবে। এবং শিলিগুড়ি পৌঁছানোর জন্য আপনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই NH-12। এবং রাস্তা এত সুন্দর হয়ে গেছে, এখন প্রচুর বাইপাস তৈরি হয়ে গেছে। আপনার যে কোনো সিটির মধ্যে আপনাকে ঢুকতে হবে না, সিটি ক্রাউড বা সিটি ট্রাফিক আপনাকে ফেস করতে হবে না। আপনি সোজা বাইপাস ধরে আপনি পৌঁছে যেতে পারবেন নর্থ বেঙ্গল। তো যারা এখনো পর্যন্ত ভাবছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, চলে আসুন, একবার চেষ্টা করে দেখুন। তো বলতে বলতে একটা ডাইভারশন চলে এসছে, এখানে রাস্তার কাজ চলছে, এখান থেকে আবার ডান দিকে ডাইভারশন হয়ে যাচ্ছে। নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে চলে এসেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো আমরা প্রথমে ছিলাম উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে আমরা এন্টার করলাম নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আমরা ঢুকে গেলাম মুর্শিদাবাদ জেলাতে। এই সেই স্থান যেখানে ইতিহাসের বিখ্যাত পলাশির যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই দূরেই দেখা যাচ্ছে পলাশি স্মৃতিসৌধ। যদিও কোনোদিন আসার সৌভাগ্য হয়নি। এই বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা পলাশি স্মৃতিসৌধ। আমার যুদ্ধের সালটা ঠিক মনে নেই, কারণ ইতিহাসে কোনোদিনই সেই রকম ইন্টারেস্ট ছিল না। তো বাদিকে দেখা যাচ্ছে এই সাদা নীল রঙের তরুণ, এরা হচ্ছে পলাশি স্মৃতিসৌধ। যদি কোনোদিন সুযোগ হয় এসে একবার দেখে যাব। এই মুহূর্তে আমরা পার করলাম পলাশি। রাস্তা এখনো পর্যন্ত ঠিকঠাকই রয়েছে,
সমস্যা কিছু নেই। দু একটা জায়গায় ডাইভারশন আছে, রাস্তা কিছু কিছু জায়গাতেই খারাপ হয়েছে, কারণ যেহেতু বর্ষাকাল গেছে, তো বর্ষাকালের পরে একটু সমস্যাটা হয়, রাস্তাগুলো খারাপ হয়ে যায়। ঠিক আছে, এখনো পর্যন্ত রাস্তাটা যথেষ্টই মেনটেন আছে। আশা করছি আগেও এরকমই রাস্তা পাবো। দেখা যাক, চলুন এগিয়ে চলি। তো এই মুহূর্তে আমরা আছি বহরমপুর টাউন ক্রস করে এলাম। বাদিকে বহরমপুর টাউন ক্রস করে আমরা চলে এলাম বহরমপুর বাইপাস। আগের বার যখন আমি এসেছিলাম তখন রাস্তাটা খুবই ভালো ছিল, এবারে রাস্তাটা দেখে মনে হচ্ছে একটু খারাপ হয়েছে আগের থেকে, কারণ যেহেতু মনসুন গেছে রাস্তার কন্ডিশনটা আগের থেকে অনেকটাই খারাপ। দুই একটা গর্ত হয়েছে, দুই একটা না, বেশ কিছু গর্ত হয়েছে। আগে যেরকম স্মুথ রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু নেই। তবে জানি না কেন ন্যাশনাল হাইওয়ে সে রাস্তাটাকে এরকম ভাবেই রেখে দিয়েছে, বিশাল বড় বড় গাড্ডা হয়েছে এবং প্রচুর প্যাচেস আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। দিনের বেলায় তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু রাতের বেলা ড্রাইভ করাটা মানে টাফ হয়ে যাবে। বেশ খারাপ হয়েছে রাস্তাটা। আগেরবার যখন এসেছিলাম যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো রাস্তা ছিল, এবার কিন্তু রাস্তাটা যথেষ্টই খারাপ হয়েছে। গাড়িটাও কিন্তু টানছে ঠিকই, কিন্তু আমার এগেনস্টে তো সমস্যাই হচ্ছে। আমরা ক্রস করলাম মোরগ্রাম, এখন বাজে 11:23। তো অলমোস্ট বাড়ি থেকে 200 কিলোমিটার কমপ্লিট। 6:30 স্টার্ট করেছিলাম, 6:30 স্টার্ট করে এখন বাজে 11:30। মানে 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, অলমোস্ট 5 ঘন্টা। 5 ঘন্টায় আমরা ক্রস করে ফেললাম 200 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড কিন্তু খুব একটা ভালো নয়, যদিও তার মধ্যে দাঁড়িয়েছি। বাদিকের মাঠে ধান কেটে ধান অলরেডি তুলে ফেলেছে, এটাই দেখা যাচ্ছে। আমি সুকান্ত এবং আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফ সুরগ্না। আমরা দুজনে মিলে এই চ্যানেলটি চালাই, চাকা ডায়েরিজ। প্রফেশনাল ব্লগার নাও বলতে পারেন, বাট আমরা ভালোবেসে ব্লগার। আমরা ঘুরতে ভালোবাসি এবং যেতে ভালোবাসি পাহাড়ে। এই পাহাড়ের টানেই মাঝে মাঝে কলকাতা থেকে ছুটে যাই নর্থ বেঙ্গল। তো আজকেও তার কোনো পরিবর্তন নেই, আজকেও আমরা সেই এটাকেই কমপ্লিট করছি। তো অলরেডি আমরা চলে এসেছি বাপুদা ধাবাতে।
তো এখানে একটুখানি দাঁড়াবো, একটুখানি ব্রেক নেবো, একটু চা খাবো, একটু জল টল খাবো, খেয়ে এখান থেকে আবার আমরা বেরোবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি পানাগড়। এটা ক্রসিং হচ্ছে বোলপুর রামপুরহাট। যদি বোলপুর যাওয়ার হয় তাহলে এই বাদিকে যেতে হবে, আর আমরা সোজা চলে যাব হচ্ছে NH-12 ধরে ডালখোলার দিকে। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগছে, ভিউটা কেমন এনজয় করছো, টুয়ার্ডস কলকাতা টু শিলিগুড়ি জার্নির, এটা কমেন্টস করে বলো আমাকে। আশা করছি সবার খুব ভালো লাগবে। এবং যারা আপকামিং ডেজে শিলিগুড়ি আসার প্ল্যান করছো বাই রোড, তারাও কন্ডিশনটা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে রোডের কি কন্ডিশন আছে। তো যেটুকু তোমাদেরকে হেল্প করতে পারি সেটাই অনেক। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে ক্রস করলাম ওইরন ব্রিজ। তো এই ওইরন ব্রিজ নিয়ে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে যে এর আগে যতবারই আমি এসেছি ততবারই ওইরন ব্রিজের টুয়ার্ডস শিলিগুড়ির দিকে যাওয়ার যে ব্রিজটা যতদিন কাজ চলছিল বলে বন্ধ ছিল, বাট এখন কিন্তু ব্রিজটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো যারা এই মুহূর্তে এখন, আগে একটা ডাইভারশন থাকতো আগে, যে একটা ওইরন ব্রিজের একটা ব্রিজ দিয়েই কলকাতাগামী ব্রিজটা দিয়েই শুধু যান চলাচল চলছিল, বাট এই মুহূর্তে কিন্তু দুটো দিক থেকেই যান চলাচল চলছে। তো যারা এই মুহূর্তে কলকাতা থেকে শিলিগুড়ি বাই রোড আসছে তাদের জন্য একটা আপডেট রইল যে ওইরন ব্রিজের কিন্তু দুটো ব্রিজই ওপেন হয়ে গেছে। ওইরন ব্রিজ মানে যেটা হচ্ছে আমাদের ফারাক্কার ফিডার ক্যানেল। আমরা পার করে চলে এলাম ওইরন ব্রিজ। আমাদের দেশের অনেক এরকম এক্সপ্রেস ওয়ে আছে যেখানে আমাদের বাইকের জন্য টোল দিতে হয়, লাইক যমুনা এক্সপ্রেস ওয়ে, বাট এই মুহূর্তে এখানে দিতে হচ্ছে না। তো আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের ফোর্থ টোল প্লাজা। এটাও বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেডের আন্ডারে। বাদিক থেকে বেরিয়ে চলে যাব। এখান থেকে ফারাক্কা আরো 32 কিলোমিটার। তো ফারাক্কা ক্রস করলেই আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে যাব। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এই আমরা ফারাক্কা ব্যারেজটাকে ক্রস করব, আমরা কিন্তু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাব। তো টুয়ার্ডস শিলিগুড়ি আমরা কতগুলো ডিস্ট্রিক্টকে পেরিয়ে আসছি, যেমন নর্থ 24 পরগনা, নদিয়া, তারপরে মুর্শিদাবাদ, এরপরে মালদা, তারপরে নর্থ দিনাজপুর, তারপরে কিছুটা পার্ট আমরা বিহারের কিষানগঞ্জ হয়ে আবার নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ঢুকবো। জাস্ট রিচ করবো ফারাক্কা। অলমোস্ট ফারাক্কায় ঢুকেই গেছি, 1 কিলোমিটার পরেই ফারাক্কা ব্যারেজ। কিন্তু সেই চেনা ফারাক্কা ব্যারেজের জ্যাম, আই থিঙ্ক এটা আগের বারও ফেস করেছিলাম। এই যতক্ষণ পর্যন্ত না নতুন ব্রিজটা চালু হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জ্যামটা চলতে থাকবে, কারণ রাস্তাটা এত ন্যারো আর এত গাড়ির প্রেশার, তাতে এই জ্যাম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তাও বাইকের ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, যে সাইড থেকে বেশ পাউডার মাখিয়ে চলে যাচ্ছে সামনের গাড়িটা। কি অবস্থা, রাস্তাগুলো প্রচণ্ড খারাপ। মোটামুটি হালকা ফুলকা অফরোডিং হয়ে যাচ্ছে। তো এই সাইড দিয়ে যেতে খুব রিস্কি লাগে, কারণ এই সাইডেই যত পেরেক মেরেক থাকে পাঞ্চার হয়ে যাওয়ার চান্স প্রচণ্ড। কিন্তু ধুলো তো খেতে হবে মনে হচ্ছে। সামনের গাড়িটা প্রচণ্ড ধুলো ওড়াচ্ছে, খড় বাবাজি।
ফারাক্কা ব্যারেজটা দেখলে পরেই মনে পড়ে যখন আমরা আগে ট্রেনে করে যেতাম, সেই সময় ম্যাক্সিমামই আমরা রাতের ট্রেনে নর্থ বেঙ্গল আসতাম। ওই রাতের ট্রেন অলমোস্ট মাঝরাতে ফারাক্কায় ঢুকতো এবং আমরা জেগে থাকতাম ফারাক্কা ব্যারেজটা দেখব বলে। কিন্তু এখন নিজেই বাইক নিয়ে 2-3 বার অলরেডি ক্রস করে ফেলেছি ফারাক্কা ব্যারেজ, কিন্তু সেই চিরপরিচিত জ্যামটা কিন্তু কাটেনি, এটা কিন্তু কন্টিনিউ রয়েছে। এটা কিছু করার নেই, তার কারণ হচ্ছে আমি জানি না এইদিকের ব্রিজটা এখন চালু হয়েছে কি না। নতুন ব্রিজটা যদি হয়ে যায় তো খুবই ভালো। তবে নতুন ব্রিজটা চালু হলে আমার মনে হয় ওটা শুধু কলকাতা বাউন্ড যে ভেহিকেলসগুলো আছে, না এখনও চালু হয়নি। কলকাতা শিলিগুড়ি বাউন্ড এবং কলকাতা বাউন্ড সব গাড়িগুলোই এখন এই পুরনো ব্রিজটা দিয়েই আসছে, যার জন্য এই জ্যামটা। তবে আশা করি খুব শিগগিরই এটা চালু হয়ে যাবে, যা মোটামুটি দেখে মনে হচ্ছে কাজ অলমোস্ট কমপ্লিট। তো এবারও হয়তো আর নতুন ব্রিজ দিয়ে আসা হবে না, তো বাইপাস করে আমিও বেরোনোর চেষ্টা করি এদিক দিয়ে। ট্রাফিকের কোনো কিছু নেই এখানে, ফুটপাথ দিয়েই উঠে যাচ্ছে গাড়ি, যার যেখান দিয়ে ইচ্ছা চলে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। কিন্তু আমি আমার লেন মেনটেন করেই যাব, ফুটপাথ দিয়ে অবশ্যই যাব না। এই বাদিকে দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজ, কত জল। এখান থেকেই গঙ্গার গতিপথকে আটকে পদ্মা হিসাবে বাংলাদেশে পাঠানো হয়েছে। তো এটাকে যদি খুলে দেওয়া হয় তাহলে হয়তো বাংলাদেশ ভেসেই যাবে। এই যে বাদিকে ডান দিকে দেখা যাচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ, মোটামুটি মনে হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছে। এই ব্রিজটা চালু হয়ে গেলে এই ট্রাফিক জ্যামটা কমে যাবে। কারণ সত্যি কথাই এইটুকু ন্যারো ব্রিজ দিয়ে এত প্রেশার, কারণ এইটা হচ্ছে মানে আমাদের নর্থ ইস্টের কানেক্টিং মেন রোড, এটা উত্তরবঙ্গকে কলকাতার সাথে কানেক্ট করছে। তো খুবই ইম্পর্ট্যান্ট রোড এটা, এবং এর ইম্পর্টেন্স সত্যি অনেক বেশি। তো সেখানে এত লোড এই একটা ব্রিজের পক্ষে বছরের পর বছর ধরে সামলানো সত্যিই কঠিন। তো এই ব্রিজটা চালু হয়ে গেলে আশা করি এই ব্রিজটার উপরে লোড কমে যাবে। আমার মনে হয় ওটা ডবল লেন ব্রিজই তৈরি হয়েছে, আমি যা দেখলাম ওপাশ থেকে। তো ডবল লেন ব্রিজ যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু খুব সুবিধা হবে মানুষের। প্রচুর লোড এই ফারাক্কা ব্যারেজের ওপরে, যা দেখতে পাচ্ছি। নতুন ব্রিজটা চালু না হলে মুশকিল।
অলমোস্ট ক্রস করে ফেললাম ফারাক্কা ব্যারেজ। অনেকটাই সময় লাগলো, আমি কিলোমিটারটা দেখিনি, তবে যতদূর মনে হয় 3 থেকে 4 কিলোমিটার তো হবেই। তো অবশেষে ফারাক্কা ব্যারেজ ক্রস করে চলে এলাম মালদা ডিস্ট্রিক্টে। শুরু হয়ে গেল মালদা ডিস্ট্রিক্ট। একটু সামনে কোথাও গিয়ে একটু দাঁড়াবো, অনেকটাই চালিয়েছি টানা। ঠিক আছে, এরপরে আবার দেখা হবে লাঞ্চের পরে। অলরেডি মালদা ক্রস করে আমরা চলে এসেছি। এখানে অলরেডি 3টে বাজে, বাড়ি থেকে অলমোস্ট 315 কিলোমিটার মতো চলে এসেছি। এরপরে লাঞ্চের জন্য দাঁড়াতে হবে। বাদিকে মালদা টাউন, আমরা মালদা টাউনকে বাইপাস করে মালদা বাইপাসের উপর দিয়ে চলে চলে যাচ্ছি তারপর। অবশেষে লাঞ্চ কমপ্লিট হলো আমাদের। আমরা এখানে গাজলে একটা ধাবা আছে, বর্মন ধাবা, এখান থেকে আমরা লাঞ্চ করলাম। অ্যাকচুয়ালি সকালে ব্রেকফাস্ট অনেক হেভি হয়েছিল, সেই জন্য আজকে লাঞ্চটা একটু দেরি করেই করলাম। লাঞ্চটা ভালোই হলো। কী খেলাম আমরা? ফিশ থালি। ভালো, এইখানে আমি আগেও খেয়েছি। এই হোটেলটার খাওয়ার কোয়ালিটিও খুব ভালো এবং ভ্যারাইটিও প্রচুর রকমের আছে। তো ভালোই হলো, ভালোই লাগলো। তো দেখা যাক এবার এখান থেকে আরও মোটামুটি ঘন্টা 5 লাগবে। আর কোথাও জ্যাম পান না পান, এইখানে পাবেনই না, একদম 100% কনফার্ম। প্রচণ্ড ক্রাউডেড এরিয়া, বাজার এরিয়া, যার জন্য এখানে প্রচণ্ড জ্যামটা হয়। একদম ন্যাশনাল হাইওয়ের ওপরে। এবার মনে হচ্ছে আমাকেও থামতে হবে। বাইক বলেই একটা সুবিধা, যতটা থাকতো দিয়ে দূরে যাওয়া যায়। আর মনে হচ্ছে না দূরে যাওয়া যেতে পারে। আশা করি জায়গাটা দেখে সবাই বুঝতেই পারছেন। যারা এই রুটে এসছেন তারা এই জায়গাটা সম্পর্কে ওয়াকিবহল, যে এখানে সব সময় প্রচণ্ড জ্যাম থাকে, বিশেষ করে যদি দিনের বেলা হয়, সন্ধ্যাবেলা হয়। একমাত্র রাত্রিবেলা আমি আগের বার এসেছিলাম, তো মাঝরাতে ক্রস করেছিলাম কালিয়াচক, তো সেই কারণে আগের বার জ্যামটা পাইনি। বাট দিনের বেলা এটা এক্সপেক্ট করাটাই ভুল। তো যাই হোক, কিছু করার নেই। এটা একটা বড় মার্কেট এরিয়া, তো এখানে এই ধরনের জ্যাম বা রাশ তো হবেই।
গুড মর্নিং, ওয়েলকাম টু দুচাকা ডায়েরিজ। সো অ্যাকচুয়ালি কালকে আমরা কলকাতা থেকে একটু ডিলে স্টার্ট করেছিলাম। 6:30টায় আমরা অলমোস্ট বেরিয়েছি মধ্যমগ্রাম থেকে, এবং শিলিগুড়ি পৌঁছতে আমাদের প্রায় রাত 10টা বেজে গেছিলো। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো যার জন্য কালকে আর রাতে ব্লগটাকে শেষ করা হয়নি। তো এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়িতে। তো কালকে রাতে এসে শিলিগুড়িতেই আমরা স্টে করেছি, এবং শিলিগুড়িতে আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম সেটা হচ্ছে গীতাঞ্জলি গেস্ট হাউস, একদম তেনজিং নগরের বাস স্ট্যান্ডের খুব কাছেই, খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। তো কালকে আমরা রাতটা এখানে স্টে করেছি খুব রিজনেবল রেটে, এবং খুব সুন্দর একটা অ্যাকোমোডেশন আমি বলতে পারি। তো কালকে আমি যেহেতু রুম ট্যুরটা আপনাদেরকে দিতে পারিনি, তো আমি একবার রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, এবং তার সাথে সাথে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশানটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যারা এরকম শিলিগুড়িতে এসে এক রাতের জন্য স্টে করতে চান তাদের জন্য খুব হেল্পফুল হবে আমি মনে করি। তো এই হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে হোটেলের লবি। অনেকগুলোই রুম আছে, প্রচুর রুম আছে এবং ওয়েল ডেকোরেটেড। তো এই হচ্ছে রুম, এই হচ্ছে ইনসাইড। এখানে দুটো বেড, সিঙ্গেল বেড, দুটো একসঙ্গে করে অ্যাটাচ ডাবল বেড করা রয়েছে এবং খুব সুন্দর। তার সাথে এখানে একটা বসার জন্য একটা সোফা দেওয়া রয়েছে, যেটা আপনারা খুব কাজে লাগবে আপনাদের। এবং তার সাথে সাথে সাজুগুজু করার জন্য একটা ড্রেসিং টেবিল এখানে রয়েছে, এবং খুবই সুন্দর এখানে কার্টেন লাগানো রয়েছে, এবং রুমটা খুব ওয়েল ডেকোরেটেড, উডেন টাইপের ডেকোরেট করা রয়েছে। প্লাস এখানে টিভি রয়েছে, যেটা আমাদের কোনো কাজেই লাগে না অ্যাকচুয়ালি, ঘুরতে এসে তো আর টিভি দেখা হয় না। তো আপনি যদি গরমকালে আসছেন তাহলে আপনি এসি রুম পেয়ে যাবেন, এসি নন এসি দুরকমই এখানে সুবিধা আছে। তো যেহেতু আমাদের শীতকাল, আমাদের এসির প্রয়োজন হয়নি, সেই জন্য আমরা নন এসি নিয়েছি, বাট এখানে এসি অলরেডি ইনস্টল করা আছে, গরমকালে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এবং এর সাথে সাথে আমি বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমটাও যথেষ্ট বড়সড়ই আছে, এবং মডার্ন অ্যামিনিটিস যা যা দরকার, কোমোড রয়েছে সঙ্গে, যেটা সবচেয়ে বড় দরকার এখানে ঠান্ডার সময় গিজার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, বালতি, মগ, এগুলো সমস্ত কিছুই দেওয়া আছে। তার সাথে ভেতরে একটা ছোট্ট বেসিন এখানে দেওয়া রয়েছে, যেই বেসিনটা আমাদের সকালবেলা ব্রাশ টাশ করার জন্য বা টুকটাক কাজের জন্য আমাদের লাগে। তো ওভারঅল যদি আমি বলি, অ্যাজ পার দ্য রেট, এই হোটেলটা খুবই সুন্দর এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। ওনার যিনি আছেন ওনারও খুব বিহেভিয়ার খুবই সুন্দর। তো আমি যখন নিচে যাব বাইরে থেকে আপনাদের একবার হোটেলের বাইরেটাও দেখিয়ে দেবো, এবং ওনাদের সাথেও একবার কথা বলিয়ে দেবো। তো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন, নাইট স্টে করতে পারেন। তো আমি তো অবশ্যই রেকমেন্ড করবো, এবং যদি আমি রেটিং করি তো 5 আউট অফ 5 তো আমি অবশ্যই দেবো। তো এই হচ্ছে আমাদের এক নাইট স্টে, হোটেল গীতাঞ্জলি, একদম তেনজিং নরগে বাস স্ট্যান্ডের সামনে। তো আপনারা যারা আসতে চান আমি ডেসক্রিপশানে পুরো ডিটেলস দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমি সুকান্ত ফ্রম দুচাকা ডায়েরিজ। সো যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে আমি হোটেলটা বাইরে থেকে একবার দেখিয়ে দেবো। তো এইটা হচ্ছে হোটেল গীতাঞ্জলি, যেখানে আমি কালকে রাতে স্টে করেছিলাম, একদমই খুব কাছে তেনজিং নরগে বাস স্ট্যান্ডের। তো এই হচ্ছে হোটেলের মেন বিল্ডিংটা। তো নিচে এখানেই রিসেপশান আছে, এবং ভেতরে পার্কিংয়ের ফেসিলিটিও আছে। কালকে আমি আমার বাইক নিয়ে এসেছিলাম, তো বাইকটা পার্কিং করার জন্য খুব সেফ পার্কিং রয়েছে এই শাটারের ভেতরে। তো গতকাল আমি এখানে স্টে করেছি। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স দিয়ে ঢুকলে পরে আপনাদের রাইট সাইডে এখানে একটা ওয়েটিংয়ের জন্য সোফা রয়েছে, এবং এখানে কাকু রয়েছে। কাকুর সাথে কালকে রাতেই পরিচয় হলো আমাদের, খুব ভালো ব্যবহার। কাকু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিবু ঘোষ। আর হোটেলের ফোন নাম্বারটা একটু বলে দেবেন, যদি কেউ আসতে চায় কীভাবে বুকিং করবে? 8509323524। এটা আমার পার্সোনাল নাম্বার। তো কাকু নাম্বারটা বললেন, আরও আমি ডিটেলস আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যারা এখানে শিলিগুড়িতে এসে নাইট স্টে করতে চান, খুবই সুন্দর একটা হোটেল এবং খুবই ব্যবহার ভালো। কাকুর তো ব্যবহার খুবই ভালো লেগেছে আমার। আমি আবার ইন ফিউচার যখন আসবো এখানেই স্টে করব। তো কাকু ধন্যবাদ, খুব ভালো লাগলো। তো হোটেলের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। এই ভাই আমার সাথে কালকে রাত থেকে ছিল। ভাই, তোর নামটা একটু বলবি? তো অনেক আমাকে হেল্প করেছে, আমাকে এখন গাড়িটা বেঁধে দিতেও সাহায্য করলো। তো ওভারঅল সবার ব্যবহার খুবই ভালো। তো খুবই ভালো লাগলো এখানে এসে। এবং একটা সবচেয়ে ভালো সুবিধা, এখানে চেক আউট টাইমটা হচ্ছে 12টার সময়। তো আমরা কারণ রাতে ঢুকেছিলাম, তো এখন আমরা চেক আউট করছি। তো আশা করি আমরা আবার আসবো, এবং আমি সবাইকে রেকমেন্ড করবো এই হোটেলে থাকার জন্য। এবং দেখা হচ্ছে আগামী এপিসোডে। থ্যাংক ইউ। চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার কন্টেন্টটা ভালো লাগে।
একটা কমেন্ট অবশ্যই করে দেবেন তার সাথে সাথে। ধন্যবাদ।